বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি শিক্ষা পরিবারের খুলনা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। দেশের এই মহাসংকট, সারা বিশ্বের করোনার এই মহামারীতে আমরা আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করব এবং আমরা যে জীবিত আছি সেই শুকরিয়াটা বেশি আদায় করব। পাশাপাশি আমরা সৃষ্টি শিক্ষা পরিবার থেকে যে সেবাটা দিচ্ছি এই সেবার জন্য সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি এতে সবাই অনেক বেশি, সকল শিক্ষার্থী, শুধু সৃষ্টি শিক্ষা পরিবার না, আদার যে শিক্ষা পরিবারগুলো আছে, অন্যান্য যে শিক্ষা সেক্টরগুলো আছে, সবাই উপকৃত হতে পারবে আশা করা যায়। তো সবাইকে স্বাগত। আজকের আমাদের বিষয়টা হচ্ছে জ্যামিতির। আজকের আমাদের আলোচনা উচ্চতর গণিতের জ্যামিতি 3.1 এর উপরে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের বেসিকগুলো সম্পর্কে আজকে আমরা ক্লাসে জানবো এবং সেখানে কিছু বেসিকের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি। আমাদের যে বইয়ে আমরা যে বেসিকগুলো শিখবো, তৃতীয় অধ্যায় এমনই একটা চ্যাপ্টার যে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় এই তৃতীয় অধ্যায় থেকে এক সেট অথবা মাঝে মাঝে এক সেটেরও বেশি জ্যামিতির একটা অংশ প্রশ্ন আমরা পাই। এই অধ্যায়টা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আর আমরা এই ক্লাসটাও করবো ইনশাআল্লাহ খুব গুরুত্বের সাথে। আশা করি সবাই কলম খাতা পাশে নিয়েই ক্লাসটা উপভোগ করার চেষ্টা করব এবং ক্লাসে যে টপিকসের উপর আলোচনা করা হবে সব টপিকসগুলো নোট করার চেষ্টা করব। এতে তোমাদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাই। আমাদের আজকের ক্লাস হচ্ছে জ্যামিতি উচ্চতর গণিত তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে জ্যামিতি, জিওমেট্রি। তো আমরা আজকে উচ্চতর গণিত, বিসমিল্লাহির রহমানির রহিম, হায়ার ম্যাথের উচ্চতর গণিত হায়ার ম্যাথের জ্যামিতির 3.1 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে। হায়ার ম্যাথের জ্যামিতি 3.1 নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই এই 3.1 মূলত পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আমরা সবাই অনেক আগে থেকেই জানি যে পিথাগোরাস খুব বিখ্যাত একটা উপপাদ্য আছে। সমকোণী ত্রিভুজ এর অতিভুজের উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয়, এই বর্গের যে ক্ষেত্রফলটা হবে এই একার যে, যদি এটাকে আমরা সি বলি, তাহলে এই সি স্কয়ার একা, এর উপর যদি একটা বর্গ অঙ্কন করা হয় আর এর উপর যদি আরেকটা বর্গ অঙ্কন করা হয়, তাহলে এটা যদি আমি লিখি বি, এটা যদি আমি লিখি এ, তাহলে এই বাহুটা এ স্কয়ার, এই বাহুটা হচ্ছে, এই বর্গটা হচ্ছে বি স্কয়ার। তাহলে এই বর্গটা বি স্কয়ার, এই বর্গটা হচ্ছে এ স্কয়ার আর এই বর্গটা একা সি স্কয়ার। তার মানে হচ্ছে সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্য অতিভুজ স্কয়ার, যেটাকে আমরা বলি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই উপপাদ্যের আঙ্গিকারে আমরা আজকে আরো দুটো ত্রিভুজ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শিখব। সেখানে আলোচনায় এসছে এটা ছিল সমকোণী ত্রিভুজ, আর আজকে আমরা আলোচনার ভিতরে শিখব এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আবার সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা শিখতে পারি আমরা। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটাকেও সূক্ষ্মকোণ বলা যায়, এটাকেও সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা যায়। যাই হোক, তো ইনশাআল্লাহ আমরা পিথাগোরাসের আজকে এই দুটো টপিকস আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক আছে, এই বেসিকটা আমাদের জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তো এই অধ্যায়ের বেসিকটা হচ্ছে মূলত লম্ব বিক্ষেপের উপরে। তো লম্ব বিক্ষেপ দিয়ে আমাদের ক্লাসের বেসিক শুরু করবো ইনশাআল্লাহ। লম্ব বিক্ষেপ কি বা লম্ব বিক্ষেপ দ্বারা কি বোঝানো হয় সেটা সম্পর্কে আমরা জানবো। লম্ব বলতে বোঝায় আমরা যেটা, লম্ব বলতে যেটাকে আমরা বুঝি, একটি রেখার উপর যদি একটা রেখার লম্ব অঙ্কন করা হয়, তার পাদবিন্দু দেখো 4টি সমকোণ উৎপন্ন হয়। এখানে 4টি সমকোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা লম্ব বলি। যে কোনো অ্যাঙ্গেলে লম্ব আঁকা যেতে পারে। যদি একটা রেখা তির্যক হয়, এই রেখার উপরে যদি আমি একে সমদ্বিখণ্ডিত করি তাও একটা লম্ব অঙ্কন করা হবে। এখানেও দেখো 4টি সমকোণ উৎপন্ন হয়। এগুলো সমকোণের প্রতীক হিসেবে আমরা বর্গকে ব্যবহার করি। এটা প্রত্যেকে এক একটা বর্গঘর হয়। তাহলে যে কোনো অ্যাঙ্গেলে লম্ব হতে পারে। এরপরে শিখবো হচ্ছে লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ শব্দের অর্থ হচ্ছে ছায়া। অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া। অভিক্ষেপের অর্থ হচ্ছে ছায়া। লম্ব সম্পর্কে আমরা একটু জানলাম, লম্ব কি জিনিস। এরপরে জানতেছি আমরা এখন অভিক্ষেপ শব্দের অর্থ কি। তাহলে অভিক্ষেপ বলতে বোঝানো হচ্ছে ছায়া। তাহলে সেই ছায়াটা কেমন, সেই ছায়া সম্পর্কে আমরা এখন জানবো যে সেই ছায়াটা আসলে কি, এই ছায়াটা কিভাবে আমরা বের করতে পারি সে সম্পর্কে এখন ইনশাআল্লাহ আমরা জানবো।
যাদের এই লম্ব অভিক্ষেপের ধারণাটা যাদের ক্লিয়ার হবে, এই অধ্যায়ের বেসিকটা তাদের সবথেকে বেশি মজবুত হবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমাদের বেসিকটা যেন খুব ভালো মজবুত করে নিতে পারি। এজন্য লম্ব এবং অভিক্ষেপের যে আলোচনাটা এখানে এসেছে, আমরা এই আলোচনাকে অতি গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা এখন সেই লম্ব অভিক্ষেপের বিস্তারিত আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। এখন লম্ব অভিক্ষেপটা আসলে কিভাবে আমরা বের করি। মনে করো আমি এখানে একটা অক্ষরেখা দিলাম, দুটো অক্ষরেখা। এই অক্ষরেখাটার নাম দিলাম x, আর এই অক্ষরেখার নাম হচ্ছে y। আমরা দুটো অক্ষরেখা সম্পর্কে আমরা জানি x অ্যাক্সিস y অ্যাক্সিস। তো এই x অক্ষ এবং y অক্ষর, এই অক্ষরেখার উপরে যদি তুমি এখানে একটা বিন্দু নাও, এখানে যদি একটা বিন্দু নাও, সেই বিন্দুটা একটা নিলাম, আমি মনে করো একটা পি বিন্দু নিলাম। পি বিন্দু থেকে এই x অক্ষের উপরে যদি আমি একটা লম্ব টানি, এখন প্রসেসর লম্ব টানবো কেন? লম্ব অভিক্ষেপ পেতে গেলে তোমাকে লম্ব টানতে হবে। আর সেই লম্ব সাধারণত আমরা x অক্ষ অথবা y অক্ষ যে কোনো একটা অক্ষের উপরে লম্ব টেনে তার গোড়ায় মানে তার পাদবিন্দুতে যে মানটাকে পাই সেই মানটাকে বলি হচ্ছে আমরা লম্ব অভিক্ষেপ। তাহলে পি বিন্দু থেকে আমরা একটা এখানে লম্ব টানলাম, বিন্দু ছিল, বিন্দু আসলে এত বড় তো হয় না, বিন্দু এরকম একটা বিন্দু হয়। তো পি বিন্দু থেকে এরকম একটা লম্ব টানা হলো, এখানে বিন্দু ছিল। দেখো তুমি যে তোমার যে অক্ষটা ছিল x অক্ষ যেটা ছিল, x অক্ষের উপরে এসে তুমি কোনো দৈর্ঘ্য কিন্তু পাওনি। বিন্দুর জন্য তুমি লম্ব বিক্ষেপ খুঁজতেছো, তো লম্ব বিক্ষেপ খুঁজতে গেলে বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব টানতে হবে। x অক্ষের উপরে লম্ব টানার কারণে তুমি এখানে এসে আরেকটা বিন্দু পেয়েছো। তো তুমি পি বিন্দু লম্ব বিক্ষেপ খোঁজার জন্য যখন লম্ব টেনেছো, লম্ব টানার পরে পি বিন্দু লম্ব বিক্ষেপ হচ্ছে, মনে করো আমি নাম দিলাম পি পূরক। তো এই পি বিন্দু লম্ব বিক্ষেপ দেখো, আমি আরেকটা প্রতীক, যদি এটা পি দিতে হবে এরকম না, তুমি এখানে এস দিয়েও প্রকাশ করতে পারো। বিন্দু পি বিন্দুর জন্য লম্ব বিক্ষেপ টেনেছিলাম x অক্ষের উপরে, এখানে এসে আমি একটা বিন্দু পেয়েছি, কোনো দৈর্ঘ্য পাইনি। এটা দ্বারা বোঝানো হয়, 1 নম্বর টপিক থেকে আমরা বুঝতে পারি বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু হয়, বিন্দুর লম্ব অভিক্ষেপ বিন্দু হয়। বিন্দুর জন্য লম্ব টেনেছিলাম, এই লম্বটা হচ্ছে তোমার কমন জিনিস, টানতে হবে লম্ব বিক্ষেপের জন্য। আর এখান থেকে আরো একটা নোট দিতে পারি, বিন্দুর লম্ব বিক্ষেপের মান 0। বিন্দুর লম্ব বিক্ষেপের মান 0। বিন্দুর লম্ব বিক্ষেপের মান হচ্ছে 0। তাহলে আমরা দুটো অলরেডি একটা বেসিক শিখলাম, যে একটা বিন্দু ছিল আমার এখানে, বিন্দু থেকে লম্ব পাওয়ার জন্য x অক্ষের উপর আমি একটা লম্ব টেনেছি, লম্ব টানার পরে x অক্ষের উপর আমি একটা বিন্দু পেয়েছি। তাহলে এটা দ্বারা বোঝা গেল যে বিন্দুর লম্ব বিক্ষেপ এই x অক্ষের উপরে দেখো কোনো দৈর্ঘ্য পাওয়া যায়নি, একটা বিন্দু পাওয়া গিয়েছে s, সেই বিন্দুটার নাম দিয়েছি আমি। তাহলে বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে একটা বিন্দু, বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে একটি বিন্দু, আর বিন্দুর লম্ব বিক্ষেপের মান হয় 0। বিন্দুর লম্ব বিক্ষেপের মান হয় 0, বিন্দুর লম্ব বিক্ষেপের মান 0। আমরা 0 পেয়ে গেলাম। এরপর বিন্দু থেকে যদি একটু সামনের দিকে অগ্রসর হই, আমার একটা লম্ব রেখা আছে, মনে করো এখানে একটা লম্ব রেখা আছে, তার নাম দিলাম এল এম। এই x অক্ষের উপর একটা লম্ব রেখা আছে, আমি y অক্ষ নিয়েও কথা বলবো। শুধু x অক্ষের উপরে লম্ব বিক্ষেপ পাওয়া যায় এ কথা ঠিক নয়, যে কোনো অক্ষের উপরে লম্ব টানা যেতে পারে তার পাদবিন্দু থেকে। তো আমি এখানে এল এম একটা রেখা নিলাম, এল এম রেখার দেখো লম্ব বিক্ষেপ খুঁজতেছি আমি। তাহলে এল এম একটি রেখা, লম্ব রেখা, যা x অক্ষের উপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে। এই এল এম রেখার লম্ব বিক্ষেপের মান দেখো, এই বিন্দু আর এল এম এর ভিতরে কোনো পার্থক্য নেই, একই মান। বিন্দু লম্ব বিক্ষেপ বিন্দু হয়েছে s, আর এল এম একটা লম্ব রেখা, এল এম লম্ব রেখার লম্ব বিক্ষেপের মান দেখো এই একই শর্তের, যা মানে ওর পাদবিন্দুকে আমরা বুঝি। এল এম রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এম বিন্দু। তাহলে 2 নাম্বার দিয়ে আমরা এটা শিখতে পারি যে অক্ষের উপর কোন লম্ব রেখার লম্ব অভিক্ষেপ ওই রেখার পাদবিন্দু, তাহলে আমরা আরেকটা বেসিক শিখলাম যে অক্ষের উপরে লম্ব রেখার একটা লম্ব রেখা ছিল, এই রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এই এম বিন্দুটা, এম বিন্দু। দেখো আমি লিখেছি, নোট দিয়ে দিয়েছি, অক্ষের উপর কোন লম্ব রেখার লম্ব বিক্ষেপ ওই রেখার পাদবিন্দু। তার মানে এই রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এই এম বিন্দুটা, এম বিন্দুটা হচ্ছে
এলএম রেখার লম্ব বিক্ষেপ। আমরা এত সময় বিন্দু এবং একটি লম্ব রেখা নিয়ে শিখতেছিলাম। এখন যদি প্রশ্ন করে কোনো শিক্ষার্থী যে স্যার এলএম রেখার লম্ব বিক্ষেপ তো আপনি এক্স অক্ষের উপরে আঁকলেন, যদি আপনি এই অক্ষের উপরে আঁকেন তাহলে আমি যদি অক্ষের উপরে লম্ব বিক্ষেপ আঁকি ওয়াই অক্ষের উপরে, তাহলে এখানে মনে করো আমি পেলাম, এখানে আমি পেলাম হচ্ছে এন দিলাম একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু ও আছে। তাহলে এলএম রেখার লম্ব বিক্ষেপ বলতে বোঝানো হচ্ছে, দেখো এবার রেখা লম্ব বিক্ষেপ আমি ওয়াই অক্ষের উপরে যদি এখন আমি লম্ব বিক্ষেপ আঁকতে চাই, তাহলে এর এলএম রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে রেখা, রেখার লম্ব বিক্ষেপ রেখা হয়। এটা দ্বারা আমরা বুঝলাম যে এখান থেকে আমরা আরেকটা নোট লিখতে পারি। 2 নম্বর নোট লিখেছি আমি, 3 নম্বর নোট এখানে লিখি, রেখার লম্ব অভিক্ষেপ রেখা হয়। তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। তো আমি অনেক কিছু শেখাতে চাচ্ছি, তবে সেগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো আমি এখন এলএম রেখার এইভাবে ওয়াই অক্ষের উপরে লম্ব টেনেছি, টানার পরে এখানে একটা বিন্দু পেয়েছি আর এখানে একটা বিন্দু পেয়েছি। লম্ব বিক্ষেপ যেহেতু ছায়া বোঝানো হয়, এখন প্রশ্ন স্যারের কাছে, স্যার এর ছায়াটা কেমন? মনে করো আমি একটা লাইট মারতেছি, এখন এই দিক থেকে একটা লাইট মারলাম, এই এল এম যে রেখাটা ছিল আমি ঠিক এই মাঝ বরাবর একটা লাইট মারতেছি। লাইট মারলে এটা যদি আমার প্রান্ত হয়, তাহলে এই লাইটের ছায়াটা মনে করো এই যে দণ্ডটা ছিল, এই দণ্ডের ছায়াটা কিন্তু এই পাশে গিয়ে পড়বে, এই দণ্ডের ছায়াটা ঠিক এই পাশে গিয়ে পড়বে। সেই ছায়াটা হবে এরকম একটা জায়গা। যদি আমি এখানে একটা রেখা কল্পনা করি, সেই রেখার উপরে যে ছায়াটা পড়বে, যেমন আমি তোমাদেরকে যদি বোঝাতে চাই বাস্তব চিত্র হিসাবে, যখন সূর্য ঠিক মাথার উপরে আমাদের কিরণ দেয়, ঠিক মাথার উপরে এখানে যখন সূর্য এভাবে লাইট মারা হয়, তখন দেখবা তোমার কোনো ছায়া তুমি ভূমিতে খুঁজে পাচ্ছ না। তার মানে হচ্ছে তুমি একটা ভূমির উপরে লম্ব রেখা হিসেবে দাঁড়িয়ে আছো, এই মুহূর্তে তোমার কোনো ছায়া দৈর্ঘ্য তুমি খুঁজে পাচ্ছ না। তার মানে তুমি যে দাঁড়িয়ে আছো, উপর থেকে তোমার উপর মাথার উপর একটা লাইট মেরে দেওয়া হচ্ছে, এই লাইট মারার কারণে তুমি নিচের দিকে কোনো ছায়া খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি সূর্য এই দিক থেকে এরকম অ্যাঙ্গেলে কিরণ দেয়, মনে করো এখান থেকে কিরণ দিচ্ছে সূর্য, এরকম ভাবে কিরণ দিচ্ছে তোমার মাথার উপরে, তখন এই পাশে কিন্তু একটা ছায়া পাওয়া যাবে তোমার পিছনে। অথবা আমি যদি এখানে দাঁড়াই, এদিক থেকে যদি সূর্য কিরণ দেয়, তাহলে আমার এই পাশে এদিকে একটা কিন্তু আমার পিছনের পাশে একটা ছায়া, মনে করো এখানে আমি দাঁড়িয়ে আছি, এদিক থেকে সূর্য কিরণ দিচ্ছে, তাহলে সূর্য যদি আলো এইভাবে এসে পড়ে, তাহলে ওই পাশে আমার একটা ছায়া পাওয়া যাবে। তাহলে এই ছায়া যেটাকে বলা হচ্ছে, ওই ছায়াটাই হচ্ছে লম্ব বিক্ষেপের মান। তার মানে আমি যে লম্ব দাঁড়িয়ে আছি আর এদিক থেকে যে লাইট মারা হচ্ছে আমার উপরে, আমার যে ছায়াটা পাওয়া যাচ্ছে ওইখানে এই লম্ব দাঁড়িয়ে থাকার জন্য, ওটা হচ্ছে আমার অভিক্ষেপের মান। এই জন্য বলা ঠিক লম্বভাবে দাঁড়িয়ে থাকলে কোনো, যেমন এটা এই যে এলএন যেমন লম্বভাবে দাঁড়িয়ে আছে, এখান থেকে লাইট মারতেছি আমি, দেখো এই অক্ষের উপরে কোনো ছায়া পাচ্ছি না, সরাসরি একটা বিন্দু মানে মিশে যাচ্ছে, মনে হচ্ছে কোনো আলোই পাচ্ছি না, বিন্দুর জন্য আমি কিছুই পাইনি। কিন্তু যদি এই এলএম রেখাটা যদি এভাবে, আমি মনে করো এটা যদি কারো বুঝতে কষ্ট হয়, আমি যদি এভাবে একটা রেখা আঁকি, মনে করো আমি একটা এবি একটা রেখা নিলাম, অক্ষর অনেকের বুঝতে কষ্ট হতে পারে, আমি এবি একটা রেখা নিলাম, রেখা অংশ, সরি রেখা নয়, রেখা অংশ, রেখা অংশ লম্ব বিক্ষেপ পাওয়া যায়। এবি একটি রেখা অংশ নিলাম, সেই রেখা অংশে লম্ব টানতে বলা হচ্ছে। তো তোমার প্রধান কাজ যে তুমি এক্স অক্ষের ওখান থেকে লম্ব টানা শুরু করলে, এর উপরে লম্ব টানলে, তাহলে এর উপরে লম্ব যখন টানলে তুমি এখানে পেলে সি আর ডি, সি বিন্দু পেলে আর ডি বিন্দু পেলে, এক্স এক্সিস উপরে অক্ষের উপরে, তাহলে এবি রেখা অংশে লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে এবি রেখা অংশে লম্ব বিক্ষেপ সিডি। এখন মজার একটা ব্যাপার দেখো, যদি তুমি এবি রেখার এদিক থেকে লাইট মারো, তাহলে দেখো এবি রেখা থেকে যদি তুমি এর উপরে লম্ব টানো, এবি রেখা থেকে যদি এর উপরে লম্ব টানো, তাহলে কিন্তু কোনো লম্ব বিক্ষেপই পাবে না। এবি রেখার জন্য একটা লম্ব বিক্ষেপ তুমি পাবে বিন্দু, একটা বিন্দু পাবে এদিক থেকে যদি তুমি লম্বটা টানো। যদি তুমি এই বরাবর টানো, যদি তুমি এদিকে টানো, লম্ব বিক্ষেপটা যদি এদিকে দাও খুঁজতে চাও, তাহলে তোমার লম্ব বিক্ষেপ সিডি। তাহলে রেখা অংশের লম্ব বিক্ষেপ, আমি নোট লিখেছি রেখা অংশের, রেখার নয়, রেখা অংশের লম্ব বিক্ষেপ একটি রেখা অংশ হয়, এখানেও রেখা অংশ হবে, রেখা অংশ হয়। তাহলে আমরা কি পেলাম? রেখা অংশের লম্ব বিক্ষেপ একটি রেখা অংশ হয়। তার মানে আমার এবি একটি রেখা অংশ ছিল, এর লম্ব বিক্ষেপ যদি আমি এদিকে টানি তাহলে সিডি পেলাম। আবার এবি রেখা অংশের লম্ব বিক্ষেপ যদি তুমি ওয়াই অক্ষের উপরে টানো, তাহলে তুমি এখানে একটা বিন্দু পেলে, মনে করো এখানে একটা বিন্দু পেলে তুমি মনে করো টি। এবি রেখা অংশের লম্ব বিক্ষেপ এখানে টি, কোনো মান নেই। এবার যদি আমি রেখাটা তির্যক নিই, এখানে একটা রেখা নিলাম, এরকম রেখাটা নিলাম তির্যক, এটার নাম দিলাম হচ্ছে আমি এম এন, আমি এম এন একটা রেখা নিলাম, এই এম এন রেখা অংশে লম্ব বিক্ষেপ টানতে যাচ্ছি, তাহলে এখান থেকে তোমাকে লম্ব টানতে হবে। এই যে তুমি লম্ব টানলে, তুমি দেখলে তোমার রেখাটা তির্যক ছিল, তুমি এখন এই রেখা অংশটা লম্ব বিক্ষেপ পাওয়ার জন্য এক্স অক্ষের উপরে লম্ব টেনেছো, লম্ব টানার পরে
তুমি যে দৈর্ঘ্যটা এখানে পেলে, এটা পেলে মনে করো এম এন এর জন্য তুমি পেলে হচ্ছে মনে করো ইএফ, ইএফ একটা দৈর্ঘ্য পেলে। তাহলে এম এন রেখা অংশের এখান থেকে লাইট মারা হলো, ও ছায়া পাওয়া গেছে এখানে ইএফ। তাহলে এম এন রেখা অংশের লম্ব বিক্ষেপ পেলাম আমরা কোনটা, ইএফ পেলাম। তাহলে এম এন রেখা অংশের লম্ব বিক্ষেপ হচ্ছে ইএফ। একই ভাবে যদি তুমি এরকম ভাবে একটা রেখা অঙ্কন করো, এটা নাম দিলে মনে করো হচ্ছে এসটি, এসটি একটি রেখা অংশ নিলে তুমি এই রেখা অংশের লম্ব বিক্ষেপ খুঁজতেছো। এখন এখানে তো তোমার অলরেডি এস আছে, তাহলে এখানে তো লম্ব টানার কিছু নাই, অলরেডি সে অক্ষের সাথে সম্পৃক্ততা আছে। তোমার ওই টি বিন্দু থেকে লম্ব টানতে হচ্ছে, টি বিন্দু থেকে এর উপরে লম্ব টানলে মনে করো এটা হলো ডি। তাহলে এসটি রেখার লম্ব অভিক্ষেপ পেলে তুমি এস ডি। তাহলে আরেকটা অংশ দেখলাম এস ডি রেখা অংশের লম্ব বিক্ষেপ পেলাম আমরা এস ডি। তার মানে এটা বোঝা গেল বিন্দুর, তাহলে আমি এখন একটু সারমর্ম তোমাদের একটু রিভিশন দিয়ে দিই। বিন্দুর লম্ব বিক্ষেপ কি হয়, বিন্দু হয়। রেখা অংশের লম্ব বিক্ষেপ, কোন অক্ষের উপরে কোন লম্ব রেখা অংশের লম্ব বিক্ষেপ আছে, ওই রেখা অংশের পাদবিন্দু হয়। এরপরে হচ্ছে যদি সমান্তরাল রেখা হয় কোন অক্ষের সাথে, এক্স অক্ষ হোক আর ওয়াই অক্ষ হোক, যেমন এলএম এর সমান্তরাল রেখা ছিল এন ও, একইভাবে এবি সমান্তরাল রেখা, এবি সমান্তরাল রেখা আছে সিডি, সমান্তরাল রেখার লম্ব বিক্ষেপ এর দৈর্ঘ্য যা ঠিক তাই হয়। যদি এর দৈর্ঘ্য হয় 3, তাহলে এটাও তোমার 3 হবে। কিন্তু তির্যক রেখা যেটা, যদি এই তির্যক রেখাটা যদি হয় তোমার 3, তাহলে এটা কিন্তু 3 নয়, একটু কম হলেও হবে, 2 পয়েন্ট মনে করো 7, 8, 9 তির্যক। তির্যক লম্ব বিক্ষেপের ছায়ার মান কিন্তু কম পাওয়া গিয়েছে, এটা 3 হলে এটা কিন্তু 3 নয়, একটু কম। আবার এক্ষেত্রেও ঠিক তেমন একটা ব্যাপার, এটা যদি মনে করো 3, তাহলে এটাও একটু কম, মনে করো 2.7 বা 8 এরকম কোন একটা মান আসছে। তাহলে আমরা এটা বুঝলাম যে রেখা অংশের লম্ব বিক্ষেপের মান ওই রেখা অংশের মানের সমান হয়। তার মানে যদি সমান্তরাল হয় তাহলে সমান হয়, আর যদি তির্যক হয় তাহলে কম হয়। আমরা এক কথা এটাকে সেরে নেব। আমাদের বইতে 65 পৃষ্ঠায় যে তথ্যটা দেওয়া আছে 3 নম্বর টপিকসে, সেখানে কিন্তু রেখা অংশের লম্ব বিক্ষেপের শুধু সমান্তরালের কথা বলা হয়েছে, সমান্তরালের কথা বলা হয়েছে, কোন তির্যক রেখা অংশের লম্ব বিক্ষেপের কথা বলা হয়নি। যেমন এই রেখাটা ছিল তির্যক এমএন, এমএন রেখা লম্ব বিক্ষেপ পাওয়ার জন্য এম বিন্দু থেকে লম্ব টেনেছি, এন বিন্দু থেকে লম্ব টেনেছি, পেয়েছি আমরা ইএফ। আরেকটা রেখা ছিল তোমার এসটি, এসটি রেখা অংশের লম্ব বিক্ষেপ টানার জন্য আমরা এস বিন্দু পেয়েছিলাম, ডি বিন্দু পেয়েছিলাম। তাহলে এই যে আমি কিন্তু তিনটাকে পরিমাপ করে নিয়ে নি, এটাকে আমি আনুমানিক একটা মান ধরে নিয়েছি, তাহলে এখানে নিশ্চিত কম হবে, এটা 100% নিশ্চিত একটা কম মান পাওয়া যাবে। তাহলে দেখলাম যে তির্যক রেখা অংশ যেগুলো, সেগুলো লম্ব বিক্ষেপের মান কম হয়, কিন্তু সমান্তরাল রেখা হলে একই রকম হয়। তাহলে আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি যে রেখা অংশের লম্ব বিক্ষেপের মান ওই রেখা অংশের দৈর্ঘ্যের সমান বা তার কম। যদি আমরা একসঙ্গে মানটা লিখতে চাই তাহলে কি লিখলাম, রেখা অংশের লম্ব অভিক্ষেপের মান ওই রেখা অংশের মানের সমান বা তার কম, হবে। তাহলে আমি তোমাদের এখান থেকে কয়েকটা নোট দিয়েছি, 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার, 4 নাম্বার। এই 4টা নোট যদি কারোর দখলে থাকে তাহলে তার জন্য লম্ব বিক্ষেপ আয়ত্ত করা খুবই সহজ হবে এবং সে যে কোনো টপিকস লম্ব বিক্ষেপের আলোচনায় সে জিতে আসতে পারবে। তাহলে আমরা লম্ব বিক্ষেপের মূলত 4টা বেসিক সম্পর্কে জানলাম। এখান থেকে 4টা বেসিক হচ্ছে, এখান থেকে যে 4টা বেসিক আমরা এখানে জেনেছি, সেই 4টা হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপের মান বিন্দু হয়, বিন্দুর লম্ব বিক্ষেপের মান 0, ঠিক আছে, বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু হয়, বিন্দুর লম্ব বিক্ষেপের মান 0 হয়, অক্ষের উপর কোন লম্ব রেখার লম্ব বিক্ষেপ ওই রেখা অংশের পাদবিন্দু হয়। এরপর হচ্ছে রেখা অংশের লম্ব বিক্ষেপ রেখা অংশ হয়, রেখা অংশের লম্ব অভিক্ষেপের রেখা অংশের লম্ব অভিক্ষেপের ওই রেখা অংশের অভিক্ষেপের মান ওই রেখা অংশের মানের সমান বা তার কম হবে। তাহলে আমরা যে বেসিক গুলো এই সম্পর্কে জানলাম, লম্ব বিক্ষেপ নিয়ে কি কি আলোচনা হতে পারে সবগুলো আলোচনা আমরা এখান থেকে শিখে ফেললাম আজকে ইনশাআল্লাহ। তো এটা ছিল আমার এই 3.1 এর সবথেকে গুরুত্বপূর্ণ বেসিক নিয়ে আলোচনা, যে কথাগুলো ছিল। লম্ব বিক্ষেপ কি এটা আমাদের অনেকের বুঝতে কষ্ট হয়, বিন্দু, রেখা অংশ, এগুলো সব দেখলাম। এগুলো যেমন এক্স অক্ষের উপর আমি এঁকেছি, একইভাবে ওয়াই অক্ষের উপরও কিন্তু আঁকা যাবে।
আর প্রত্যেকের ক্ষেত্রে এখান থেকে যদি তুমি একটা টর্চ লাইট মারো তাহলে তুমি যে ছায়াগুলো এখানে পাবে, যদি তুমি এখান থেকে যে ছায়াগুলো এখানে পাবে সেই ছায়াগুলো কিন্তু আছে লম্ব বিক্ষেপের মান। এখান থেকেও একইভাবে যদি তুমি মারো তাহলে যে ছায়াগুলো পাবে ছায়াগুলো হচ্ছে, এই জন্য বলা হয় অভিক্ষেপের মান হচ্ছে ছায়া। আমি লিখেছিলাম বোর্ডে, অভিক্ষেপ বলতে বোঝানো হয় ছায়া, আর লম্ব বিক্ষেপ বলতে বোঝানো হয় ওই রেখাংশকে লম্ব টানতে হবে অক্ষের উপরে, হয় এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ। তো শিক্ষার্থীরা আমরা এত সময় শিখলাম লম্ব বিক্ষেপ কি, কিভাবে বের করতে হয়। আমরা এখন একটা উপপাদ্য ইনশাআল্লাহ চলে যাব। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস যে উপপাদ্যগুলো অ্যাপ্লাই করেছিলেন তার প্রথমটা শিখবো ইনশাআল্লাহ আমরা এখন, সেটা কি করে বের করতে হয় এবং তার আলোচনাটা কি করে করতে হবে। তো আমরা এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলোচনা শিখবো 3.1 এর। স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যটা তোমাদের বইয়ে শুরু হয়েছে, এটা উপপাদ্য 3 দিয়ে। 3 উপপাদ্যটা আমি তোমাদের বেসিকটা ইনশাআল্লাহ এখন বলবো এবং কিভাবে উপপাদ্যটা আমরা মনে রাখবো। এই উপপাদ্যটা অনেকে মনে রাখতে আমাদের কষ্ট হয়ে যায়, তো কিভাবে মনে রাখতে পারি আমরা সহজে, আমরা কিভাবে আয়ত্ত করতে পারি সেই বেসিক নিয়ে ইনশাআল্লাহ আমি এখন আলোচনা করব। আমি একটা উপপাদ্য আগে ত্রিভুজটা একটু একে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজটার নাম দিচ্ছি হচ্ছে এ বি সি। আমি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এই কোণটা স্থূলকোণ তোমরা দেখতেই পাচ্ছ। এই উপপাদ্যটা অনেক শিক্ষার্থীর মনে রাখতে মানে উপপাদ্যটাই মনে রাখতে আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু যদি কেউ জ্যামিতিক চিত্রের মাধ্যমে উপপাদ্যটা মনে রাখতে চাও তার জন্য এটা এত সহজ হয়ে যাবে যে তুমি যে কোনো সময় এটাকে উপস্থাপন করতে পারো। কিন্তু যদি মুখস্থ করো তাহলে মুখস্থ বিদ্যা খুব ক্ষণস্থায়ী। আমরা জানি যে মুখস্থ বিদ্যা দিয়ে খুব অল্প সময় জ্যামিতি বাহাদুরি করা যায়, কিন্তু যদি তোমার বেশ ভালো থাকে জ্যামিতি কেন এসেছিল, আমরা জানি যে এই যে গাণিতিক যে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল জ্যামিতি দিয়ে। আগে কিন্তু এই যে অঙ্ক ঠঙ্ক যেগুলো আমরা করি এগুলো কিন্তু আগে নয়, আগে জ্যামিতির আবির্ভাব হয়েছিল এই ম্যাথমেটিক্সের যুগে। তো জ্যামিতিটা যেহেতু সবার আগে এসেছিল আর সেই জ্যামিতিটাই আমাদের সবাই আমরা জড়তা হয় আমাদের ভিতরে, আমরা করতে চাই না। এটা সবথেকে মজার একটা বেসিক, বাস্তবে দেখা যায়। তো আমরা একটু বাস্তবে দেখার চেষ্টা করব। দেখো আমি এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকেছি, আমি এটাকে যদি একটু বড় করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এ বি সি। আমি এটা এখানে নিয়ে আসলাম, তার কারণ আছে প্রমাণটা করার জন্য। এই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুটা, স্থূলকোণ এটা, এর বিপরীত বাহুটা হচ্ছে এবি। যদি এর উপর যদি আমি একটা বর্গ অঙ্কন করি, তাহলে দেখো এর একটা বর্গক্ষেত্র হলো, এরকম একটা বর্গ পাওয়া যাবে, এর উপরে এরকম একটা বর্গ পাওয়া যাবে। তার নাম দিলে তোমার এবি যে দৈর্ঘ্যটা মনে করো ছিল হচ্ছে সাপোজ কোন একটা মান একটু ধরে নিলে তুমি হচ্ছে এ, তাহলে এর ক্ষেত্রফলটা হবে এ স্কয়ার। এই এ স্কয়ারটা হবে এই এ স্কয়ার, তার মানে হচ্ছে এবি স্কয়ার একা হবে এই স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর যদি তুমি দুটো বর্গ অঙ্কন করো, এর উপর একটা বর্গ অঙ্কন করলে এরকম একটা বর্গ হলো তোমার এখানে, এটা নাম তোমার মনে করো দিলে এ, এটা নাম দিলে তুমি বি, তাহলে এর ক্ষেত্রফলটা হবে বি স্কয়ার। এবং এখানে তোমার আরেকটা বাহু বর্গ হতে পারে, এটা নাম দিলে মনে করো তুমি সি, তাহলে এই বর্গটা হচ্ছে সি স্কয়ার। তাহলে কি বললাম, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু যেটা ছিল তার নাম ছিল এবি। এবির উপর যদি আমি একটা বর্গ অঙ্কন করি তার যে ক্ষেত্রফলটা এ স্কয়ার, স্থূলকোণের সন্নিহিত দুই বাহু একজন সি আর একজন বি, তার মানে হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর কিন্তু সমান হয়নি। তার মানে হচ্ছে এই যে দুটো বর্গ তোমরা এঁকেছো, এই দুটো বর্গক্ষেত্রফল যোগ করো, দেখো এর থেকে এর এরিয়াটা অনেক বড়। আমরা দেখে আপাত দৃষ্টিতে বুঝতে পারতেছি এই বর্গ এবং এই বর্গ যদি এখানে রেখে দিই তাহলে কিন্তু এরকম একটা অঞ্চল সে কভার করে ফেলে। মনে করো এই বর্গটা এখানে এইটুক আর এটা এখানে এইটুক একটা পরিমাণ কভার করে ফেললো, এখানে একটা এরিয়া তোমার থেকে যাচ্ছে, এরকম একটা এরিয়া থেকে যায়, যার কারণে এখানে আরো কিছু অ্যাড করতে হয়। এটা কিন্তু সমান হয়নি, এখনো সমান নয়, এটা কিন্তু সমান হয়নি, যার কারণে এখানে আরো কিছু থেকে যাচ্ছে। তাহলে তখন সেটা কি জিনিস, সেখানে যাব আমরা। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ স্কয়ার। স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, এই যে সমষ্টি ও তার যে কোনো একটি বাহু, তার মানে ওই স্থূলকোণের যে কোনো একটি বাহু। তো আমরা একটি বাহু হিসেবে শিক্ষার্থীদের বোঝানোর জন্য সবসময় বলি যে একটি বাহু হিসেবে তুমি সবসময় ভূমিকে কাউন্ট করবে, একটি বাহু হিসেবে ভূমিকে কাউন্ট করব। একটি বাহু, এটা মনে রাখার জন্য একটা যৌক্তিকতা, আমরা জ্যামিতি যে পড়ি তার মনে রাখার জন্য কোনো যৌক্তিকতা আমাদের অনেক সময় কাজে লাগে। তো সেই যৌক্তিকতাটা হচ্ছে এই যে দুটো বাহু, সন্নিহিত যে দুটো বাহু ছিল, সন্নিহিত দুটো বাহুর ভিতরে ভূমিকে আমরা সবসময় কাজে লাগাবো, ভূমিকে।
এই ভূমিকে কাজে লাগাতে পারলে তোমার খুব সুবিধা হবে। তো আমরা এখানে ভূমিকে কাজে লাগালাম, দেখো একটি বাহু হিসেবে আমি এখানে ভূমিকে নিয়েছি, আর আরেকটা বাহু তোমার সি থেকে যাচ্ছে। তাই বলা হচ্ছে তোমার উপপাদ্যটা ছিল এরকম যে স্থূলকোণী ত্রিভুজ যদি আমি এখানে অঙ্কন করি, তাহলে এটার নাম ছিল এ, এটার নাম ছিল বি, এটা সি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ও তার যে কোনো একটি হিসেবে তুমি রাখতেছো বিসি কে, ও তার যে কোনো একটি হিসেবে নিলাম আমি বিসি কে, এবং অপর বাহু, তাহলে এই কোণে দুটো বাহু ছিল, একটা বাহু হিসেবে আমি বলেছি আমরা সবসময় ভূমিকে নেব, তাহলে বিসি কে নিলাম একটি বাহু হিসেবে, আর অপর যে বাহুটা ছিল তার নাম ছিল এসি, কারণ এইটুক আমার এইটুক যোগ করার পর এবি সমান হয়নি, সমান করার জন্য অপর বাহুটার নাম ছিল এসি, এসি লম্ব বিক্ষেপ টানবো, তাহলে বিসি এর বর্ধিতাংশের উপরে এসি লম্ব বিক্ষেপ মনে করো লম্ব টানলাম। এই যে এসি যে বাহু তার লম্ব এখানে একটা আছে, আর এখান থেকে তুমি এক্স অক্ষ হিসেবে এটাকে কল্পনা করলে, ভূমিকে কল্পনা করে তুমি লম্ব টানলে পেলে হচ্ছে সিডি, তার মানে হচ্ছে এসি রেখা অংশের লম্ব বিক্ষেপ পেলে সিডি। তাহলে লম্ব বিক্ষেপের অন্তর্গত যে আয়তক্ষেত্র পেলে তুমি, এই যে বিসি এবং এসি রেখার লম্ব বিক্ষেপ পেলে সিডি, এটুকের মান যদি তোমার হয় 2, এটা যদি হয় 3, তার মানে এই দৈর্ঘ্য এটা যদি হয় 3, এটা যদি হয় 2, এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ নিয়ে যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি আমরা এখানে, যেমন আয়তক্ষেত্রটা যদি আমি বলি এটা বি, এটা সি, আর এটা হচ্ছে তোমার ডি, বা এখানে তুমি দিলে ডি, যেমন সিডি ছিল 2, এটুক সেই 2, আর বিসি আছে 3, এটুক সেই 3, এই 2 আর 3 গুণ করলে একটা আয়তক্ষেত্র হয়, যেটাকে আমরা বলি বিসি গুণ সিডি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অন্তর্গত আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি, অন্তর্গত বলতে বোঝানো হয় ভিতরে, অন্তর্গত বলতে বোঝানো হয় ভিতরে যে ক্ষেত্রফলটা। তাহলে উনি বলতেছেন যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপর একটা বর্গ অঙ্কন করা হলে তার যে ক্ষেত্রফলটা হবে একা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ও তার যে কোনো একটি, ওই স্থূলকোণের যে কোনো একটি বাহু হিসেবে আমরা সবসময় ভূমিকে নিই, এবং ওই কোণের অপর যে বাহুটা ছিল এসি, তার যে লম্বটা না হচ্ছে এসি বাহুর তির্যক রেখা লম্ব বিক্ষেপ শিখেছি আমি তোমাদের এরকম, তাহলে একটা লম্ব এই আর একটা এই, তাহলে এই বাহুর লম্ব বিক্ষেপ আছে এরকম, তাহলে এসি রেখাংশ লম্ব বিক্ষেপ পেলাম সিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত যে আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ নিয়ে যদি আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তার যে ক্ষেত্রফলটা বিসি গুণ সিডি, অন্তর্গত আয়তক্ষেত্রের সঙ্গে আবার 2 গুণ করতে বলা হয়েছে, তাহলে বিসি গুণ সিডির সাথে আবার যদি 2 গুণ করি, তার মানে এই ক্ষেত্রফলের সঙ্গে 2 গুণ করার পরে যদি আমি যোগ করি, তাহলে এরা সবাই যা হবে এই একা তাই হবে। তাহলে থিওরিটা আমি আরেকবার বলি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা, স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ও ওই স্থূলকোণের যে কোনো একটি বাহু হিসেবে তুমি বিসি কে নিয়েছিলে, এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, তাহলে এই বাহুর লম্ব বিক্ষেপ পেলে এরকম, নাম দিলে ডি, তার মানে এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত একটা আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ নিয়ে তুমি একটা আয়তক্ষেত্র রেখেছো, সেই আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান কে, এই একা, এই বর্গটা, এই এ স্কয়ারটা। আমরা এত সময় ধরে শিখলাম যে এই উপপাদ্যটা মুখস্থ না করে চিত্রের মাধ্যমে কিভাবে আমরা মনে রাখবো, এটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের এটাকে আরেকটু হাইলাইটস করে দেখাতে চাচ্ছি, এখানে আমরা মনে রাখবো কিভাবে এটা মনে রাখা যায়। তাহলে একটা স্থূলকোণী ত্রিভুজ আমি আঁকলাম এ বি সি, এরপরে হচ্ছে এই বিসি এর বর্ধিতাংশের উপরে এসি এর লম্ব বিক্ষেপ পেলাম আমরা ডি। কারণ লম্ব বিক্ষেপ কেন টানবো এই প্রশ্ন যদি তোমরা করতে চাও, স্যার লম্ব বিক্ষেপ কেন টানবো, আমরা জানি যে লম্ব বিক্ষেপ টানাটাই হচ্ছে এই অধ্যায়ের মূল বেসিক। স্থূলকোণের যে প্রমাণ করতে যাচ্ছি আমরা, প্রমাণ করতে গেলে লম্ব তোমার টানাই লাগবে। তো লম্ব টানলে আমরা জানি তার গোড়া একটা সমকোণ উৎপন্ন হয়, এখানে একটা সমকোণ পেয়েছো, তার এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তাহলে আমরা থিওরি শিখলাম কি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি ও ওই স্থূলকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ, তার নাম ছিল সিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত যে আয়তক্ষেত্র পাওয়া যায়, আয়তক্ষেত্রের সাথে দ্বিগুণ গুণ করে তার সমষ্টির সাথে যোগ করলে যা হবে এ বি স্কয়ার একা তাই হবে, এর উপর একটা বর্গ আঁকলে তাই হবে। তাহলে বিশেষ নির্বাচনটা হচ্ছে, বিশেষ নির্বাচনটা আমরা এখন লিখে ফেলি। বিশেষ নির্বাচনটা কি জিনিস ছিল? বিশেষ নির্বাচন হচ্ছে যে মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, মনে করি এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, মনে করি
এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ এসিবি স্থূলকোণ, বিসি এর বর্ধিতাংশের উপর এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ, এসি রেখাংশের লম্ব অভিক্ষেপ পেলাম সিডি। প্রমাণ করতে হবে যে এটা এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। এর প্রমাণটা খুবই সহজ, এর কোনো অঙ্ক নেই, সরাসরি প্রমাণ। আমরা প্রমাণের শুরুতে চলে যাচ্ছি। প্রমাণের শুরুতে যে কথাটা বলবো যে এই ত্রিভুজ, এখানে দেখো আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা ত্রিভুজ হচ্ছে ছোট সমকোণী ত্রিভুজ হয়েছে, আর দেখো বড় সমকোণী ত্রিভুজ হয়েছে। তো আমরা যে দুইটা ত্রিভুজ এখানে পাচ্ছি, আমরা প্রথমে এই প্রমাণটা করার জন্য ছোট ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা নিয়ে আগে আলোচনা করব। তাহলে আমাদের প্রমাণটা করতে অনেক সহজ হবে, এবং আমি ঠিক যেভাবে লিখে দিচ্ছি তোমরা অবশ্যই এভাবে লিখে রাখবে, কারণ তোমাদের বই থেকে আশা করি এটা বেশি ইজি হবে তোমাদের কাছে, এবং এই নোটটা তোমরা গুরুত্ব সহকারে তোমাদের কাছে সংরক্ষিত রাখবে, তাহলে পরবর্তী সময় তোমাদের আর এলোমেলো হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমি আশা করি সবাই এটাকে সুন্দর করে নোট করে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে ছোট সমকোণী ত্রিভুজটা লিখব, যে সমকোণী ত্রিভুজ এসিডি হতে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ এসিডি হতে এর সমকোণ কোনটা, ডি কোণটা সমকোণ। তো সমকোণী ত্রিভুজ এসিডি, এখানে একটু ডিটেইলস লিখতে পারো, সমকোণী ত্রিভুজ এসিডি এর কোণ এডিসি সমকোণ। এই অতএব এখান থেকে আমি একটু এদিকে ভাগ করে নিব, অতএব ত্রিভুজ স্কয়ার, অতএব এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার রেখে দিলাম। এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আমাদের প্রথমে আমি এটা নিয়ে কাজ করতেছি, এটা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। এখানে সাইড নোট দেব পিথাগোরাসের উপপাদ্য হতে। এরপরে হচ্ছে এটা লেখার পরে আমাদের এর পরে যে অংশটা থেকে যাচ্ছে সম্পূর্ণ বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এবার লিখতেছি, দেখো আমি বড় ত্রিভুজটার প্রমাণটা এখানে লিখতেছি, এর নিচের অংশে আমার জায়গা কম, এখানে লিখলে সুবিধা হবে। যে এরপরে অংশ যেটা সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রে এডিবি এর কোণ এডিবি সমকোণ। অতএব কি লিখতে পারি, দেখো এবি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য হতে। তোমরা নোটটা দিয়ে নিও। এরপরে এখানে এডি স্কয়ার আমি রেখে দিচ্ছি, আর বিডি স্কয়ারকে দেখো ভেঙে দুটো পার্ট করা যাচ্ছে, বিসি প্লাস সিডি। বিডি কে ভেঙে, বিডি অংশটাকে ভেঙে দুটো অংশ আছে, বিসি আর সিডি। তুমি লিখলে বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার। আবারও দেখলাম বিডি কে ভেঙে আমরা দুটো অংশ লিখেছি, বিসি প্লাস সিডি, আর এখানে স্কয়ার ছিল, এখানে আমি স্কয়ার দিয়েছি। তো এখানে এবার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তখন তুমি লিখতে পারতেছো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি প্লাস সিডি স্কয়ার। প্লাস সিডি স্কয়ার। দেখো এরপরে যেটা করতেছি, আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি। আমাদের এখানে এই এডি স্কয়ার আর সিডি স্কয়ারের মানটা তোমরা জানতে, এই এডি স্কয়ার আর এই হলো সিডি স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এর মানটা দেখো এসি স্কয়ার। তাহলে এডি স্কয়ার আর সিডি স্কয়ার না লিখে আমি ওর মানটা লিখবো এসি স্কয়ার। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওর মানটা আছে এসি স্কয়ার
প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। আমি এইটা লিখেছি কোথা হতে? 1 নং হতে, 1 নং হতে মান নিয়ে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। এই দেখো আমাদের যে প্রমাণটা খুঁজতেছিলাম, আমাদের প্রমাণ যেটা আমাদের করতে বলা হয়েছিল, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি। দেখো খুব সহজ একটা প্রমাণ, এটাকে একটু অতএব দিয়ে লিখলে বেশি ভালো হয়। অতএব এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ডট বিসি ডট সিডি প্রমাণিত। তো শিক্ষার্থীরা, আমরা এত সময় ধরে শিখলাম, এর প্রমাণের যে অংশগুলো দেখালাম, আমার প্রমাণটা মূলত এখান থেকে শুরু। প্রথমে তুমি ছোট সমকোণী ত্রিভুজটা নিয়েছিলে, এরপরে তুমি সম্পূর্ণ সমকোণী ত্রিভুজটা নিয়েছো। ছোটটা নিয়ে তুমি এখানে একটা লাইন লিখে আসছো 1 নাম্বার দিয়ে, এরপরে তুমি দেখো বড় সমকোণী ত্রিভুজটা সম্পূর্ণ একবারে নিয়ে একবারে তোমার প্রমাণটা নেমে গেছে এবং খুব ছোট্ট। এখানে 1 লাইন 2 লাইন 3 4 5 6 7 লাইনে তোমার প্রমাণটা কাউন্ট হয়ে গেল। তার মানে খুব অল্প সময় তুমি তোমার প্রমাণটাকে আয়ত্ত করতে পেরেছো। তোকে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমি আশা করব, যেহেতু আজকে বেসিক নিয়ে আলোচনা করেছি আমি, তো তোমরা সবাই এই বেসিকটা ভালো করে দেখবা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটার উপরে এই ক্লাসের বেসিকটা আরেকটু রিভিশন দিব এবং এই স্থূলকোণী ত্রিভুজ আজকে শিখলাম, পরদিন শিখবো আমরা এর সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে, বাহু মধ্যমার সম্পর্ক আছে। আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এই 3.1 এর সবগুলো উপপাদ্য আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আমি একটাও তোমাদের গ্যাপ দিব না, সবগুলো শেখাবো, সবগুলো ক্লাস আমরা নিব। তো আশা করব তোমরা বাসায় এই লম্ব বিক্ষেপের বেসিক গুলো যেগুলো নোট করেছো ওগুলো সুন্দর করে আলোচনা করবে, পড়াশোনা করবে এবং নোট করবে, পাকা খাতায় নোট করে রাখবে। আর যেটা আজকে শিখেছি এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে অনেকবার আসছে। এটাও তোমরা আজকে 1-2 বার লেখার চেষ্টা করবে, তাহলে পরের দিন ক্লাসটা করতে তোমাদের অনেক ইজি মনে হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও দোয়া করি আল্লাহর রহমত হোক তোমাদের উপরে। আর বাসায় বেশি বেশি স্টাডি করব, যে জিনিসগুলো শেখানো হচ্ছে এগুলো কাজে লাগানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।